হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ঈদ স্পেশাল ব্লগ পার্ট 1। ব্লগটা আপলোড দিতে অনেক বেশি লেট হয়ে গেল, কজ এক্সামের জন্য আমি অনেক বেশি বিজি। বাই দ্য ওয়ে, এবারে ঈদটা আমার জন্য অনেক বেশি ডিফারেন্ট ছিল, কারণ এবার আমি ঈদ করছি সিরাজগঞ্জ। আর সবাই মিলে একসাথে ঈদ করার কারণে অনেক বেশি মজা করেছে এবার। তো সবকিছুই আপনারা দেখতে পারবেন, আমি পর্যায়ক্রমে সবগুলো ব্লগে আপলোড করবো। তাই সবগুলো ব্লগ দেখতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ঈদের দিন খুব সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর উঠিয়ে দেখি যে সেমাইটা আম্মু বানিয়ে ফেলেছে অলরেডি। তারপর আমি এই যে নুডলসটা দেখতে পাচ্ছেন, এই নুডলসটা আমি বানিয়েছি। তারপর পায়েসটা রান্না করা হয়েছে। তো নুডলসটা রান্না করার পরে আমি চলে গেলাম শাওয়ার নিতে। তারপর শাওয়ার নিয়ে আমি ঈদের ড্রেসটা পরে নিলাম। তারপর হালকা একটু ন্যাচারাল মেকআপ করে নিলাম। তো আপনারা যারা আমার ফলোয়ার আছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমি মিষ্টি খাবার খুব একটা পছন্দ করি না, আর নুডলস তো আমার সেই লেভেলের পছন্দ, তাই আমি নুডলস নিয়ে নিচ্ছি প্রথমেই। এই তো আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি, আর সব সময়ের মধ্যে নুডলসটা অনেক বেশি মজা হয়েছে। তো নুডলসটা খাওয়ার পর আমি চলে আসলাম একটুখানি ডেজার্ট নিতে। তো এখানে সেমাই আর পায়েসের লুকটা আমি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। তো পায়েসটা আমি নিলাম না, কারণ পায়েসটা মাত্র রান্না করা হয়েছে, অনেক বেশি গরম ছিল। তো সেমাইটা আগে করা হয়েছে, এটা আমি নিয়ে নিলাম। আর সারা বছর যতই সেমাই খাওয়া হোক না কেন, ঈদের সেমাইয়ের কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে। তো প্রত্যেকবার ঈদে আমি বাসায় নবাবী সেমাইটা বানাই। তো এবার যেহেতু আমি বাসায় ছিলাম না, তাই এবার নবাবী সেমাইটা আমি বানাতে পারিনি। তো এই সকালের খাওয়া দাওয়া শেষ করতে করতে আমি দেখলাম যে মসজিদ থেকে আমার মামারা, তারপর ভাইয়া সবাই নামাজ পড়ে চলে এসেছে। তো কোরবানির জন্য আরো যাদের যাদের আসার কথা ছিল সবাই চলে এসেছে। তো এরপর কোরবানিটাও হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কাটাকাটি শুরু হয়ে গিয়েছে। গরুর এই রানটা কাটার সময় সবাই বলছিল ছবি তুলে দিতে আর ভিডিও করে দিতে, কারণ সবাই সবার প্রোফাইলে আপলোড করবে। আর আমাকেও সবাই বলছিল বেশি বেশি ভিডিও করতে, কারণ আমি ব্লগ আপলোড দিব। তো প্রতিবার ঈদে আমি একটু না একটু হলেও মাংস কাটি, কিন্তু এবার আমি একদমই মাংস কাটতে পারিনি, কারণ আমি যদি মাংস কাটি তাহলে ভিডিও কে করবে। তাও আমি যখন যখন বিজি ছিলাম, একা তো আর এত ভিডিও করা যায় না, আমার ভাইয়া আমাকে ভিডিও করতে হেল্প করেছে। তো এই তো মাংস কাটাকাটির কাজ চলছে, সবাই অনেক বেশি বিজি ছিল এই সময়। আর আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম যে কোথায় কি কোন ভিউটা ভালো আসে সেদিকে। তো অবিশ্বাস্যভাবে এবার আমাদের কোরবানির সব কাজ 12:30টার মধ্যেই শেষ। মানে মাংস কাটাকাটি, ভাগ করা, প্যাকেজিং, ফ্রিজিং করা, এভরিথিং আমাদের 12:30টার মধ্যেই শেষ। এই তো তারপর চলে আসলাম মোস্ট এক্সাইটিং একটা পার্টে, সেটা হচ্ছে গরুর ভুঁড়ি পরিষ্কার করা। তো এবার ভিডিও করার পারপাসে আমি ফুল প্রসেসটা দেখে নিলাম, একদম A to Z কিভাবে ভুঁড়িটা পরিষ্কার করে। সেই সাথে যেখানে ভুঁড়িটা পরিষ্কার করা হচ্ছিল সেখানে অনেক বেশি রোদ ছিল। তো রোদে অবস্থা একদম খারাপ। তো আমি তো ঘেমে ভিজে একদম শেষ। তো ভুঁড়ি পরিষ্কার আমি না করলেও আমারও অনেক বেশি কষ্ট হয়েছে এই ক্লিপটা নিতে। আর সেই সাথে ব্যাড স্মেল তো আছেই। তো শুধুমাত্র আপনাদের জন্যই এত কষ্ট করে আমি ভিডিওটা করেছি। তো এটা হলো একটা পুকুর, একটা পুকুরের মধ্যে এই ভুঁড়িটা পরিষ্কার করা হচ্ছিল। আর এটা ক্লিন করার সময় একটা আজব ঘটনা ঘটে। তো এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা আম গাছও ছিল। তো এই ভুঁড়িটা যখন ক্লিন করা হচ্ছিল তখনই তো এখানে একটা আম গাছ আছে, এখান থেকে টুক করে 2টা আম পুকুরের মধ্যে পড়ে যায়। তো সবাই তো দেখে একদম চিল্লানি দিয়ে উঠেছিল এন্ড বলছিল যে যাও যাও আম নিয়ে আসো। মানে খুব ফানি একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছিল তখন। এই তো দেখতে দেখতে আর একজনরাও চলে আসলো ভুঁড়ি পরিষ্কার করতে। তো পুকুরের এক সাইডে আমরা করছিলাম, তো আর এক সাইডে আরো একজনরা চলে এসেছিল ভুঁড়ি পরিষ্কার করতে। তো ভুঁড়ি পরিষ্কার করা কিন্তু আসলেই অনেক কষ্টের একটা কাজ। তো আমি শুধু দাঁড়িয়ে থেকে থেকে আমার বিরক্ত লাগছিল। তো এখন যখন আমি ভয়েস দিচ্ছি তখনও আমার মনে হচ্ছে আসলেই এটা অনেক কষ্টের একটা কাজ। আর যারা এই ক্লিনটা করছিল তাদের তো একদম জীবন মনে হয় বের হয়ে যাচ্ছে। তো ফাইনালি ভুঁড়ি পরিষ্কার করা শেষ। তো আমি এখন রান্নাবান্নার কাছে চলে আসলাম। তো গরুর কলিজা, তিল্লি এই সব কিছু মিলিয়ে এখন রান্না করা হবে। তো আমার অনেক ইচ্ছা ছিল যে আমি এটা রান্না করব। তো যে বলা সেই কাজ, আমি রান্নাবান্না কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি। তো প্রথমে দেখলেন এখানে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, তারপর যে গোটা গরম মশলাগুলো থাকে, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, এই সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। তারপর যে আদা রসুনের পেস্ট সেগুলো, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর লবণ, আর এখানে স্পেশাল একটা গরম মশলা বানানো হয়েছে সেটা দিয়ে দিলাম। তো এখানে সবগুলো মশলা দিয়ে দেওয়া শেষ। এখন আমি এই মশলাগুলোকে একটুখানি পানি দিয়ে কষিয়ে নিব। তারপর কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি যে কলিজাগুলো ছিল, কলিজা, তিল্লি, এই সব কিছু দিয়ে দিচ্ছি। আর তেল আমি এখানে একটু কম ইউজ করেছি, কারণ এখানে কিছুটা পরিমাণ চর্বি ছিল, তাই এখানে তেলটা আমি কম ইউজ করেছি। আর যারা আমার রান্না দেখেন তারা জানেন যে আমি তেল বেশি একটা পছন্দ করি না, সব রান্নাতেই আমি তেল একটু কমিয়ে দেই। আর আপনারা যারা রান্না করতে করতে অভ্যস্ত তারা কিন্তু একটা বিষয়ে অবশ্যই জানেন যে এই কলিজাগুলো রান্না করার সাথে সাথেই কিন্তু ভালো লাগে না। রান্না করে রেখে দিয়ে তারপর আবার একটু জাল দিয়ে এটা যদি খাওয়া হয় তাহলে এটা খেতে ভালো লাগে।
কারণ কলিজার মধ্যে যে স্পাইসেসগুলো সেগুলো তখন একদম খুব ভালো মতো ঢুকে যায়। কিন্তু রান্না করার সাথে সাথেই যদি এটা খাওয়া হয় তাহলে এটা খেতে কিন্তু মনে হয় যে ঝোলের মধ্যেই সব লবণ ঝাল সব কিছু, আর যখন কলিজার কিউবগুলো খাওয়া হয় তখন মনে হয় যে ভিতরে আসলে কিছুই ঢোকেনি। কিন্তু সেই মুহূর্তে ওয়েট করা একদমই পসিবল ছিল না, কারণ তখন অলমোস্ট দুপুর হয়ে গিয়েছে আর সবারই অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। এই কলিজা ভুনার টেস্টটা আসলে অনেক মজা ছিল, আর এই সময় আমরা সবাই অনেক বেশি বিজি ছিলাম, আর কলিজার যে ফাইনাল লুকটা রান্নার পরে সেটা নেওয়াই হয়। এখানে আবার মাংস রান্নার প্রিপারেশন চলছে, তো এখানে মাংস ধুয়ে একদম রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। তারপর এখানে পেঁয়াজ কুচি আরও যা মশলা লাগে সব কিছু এখানে দিয়ে ম্যারিনেট করে তারপর একদম মাটির চুলায় বসিয়ে দেওয়া হবে। আর মাটির চুলার রান্নার টেস্ট আসলেই অনেক বেশি, আর মাংস হলে তো কথাই নেই, আর মাংসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। তো এখানে অনেক বড় একটা হাঁড়ি নিয়ে নেওয়া হয়েছে, তারপর এখানে 8-10 কেজির মতো হবে মাংস, তো দিয়ে দেওয়া হয়েছে ধুয়ে। তারপর এখানে সব কিছু মশলা আম্মু দিয়ে দিচ্ছে, তো তারপর সব কিছু দিয়ে এটাকে ম্যারিনেট করে একদম চুলায় বসিয়ে দিবে। এই তো সবগুলো স্পাইসেস দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে মাখামাখির পার্ট। তো এখন খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। তো মিক্স করে নেওয়ার পর এখানে যে গোটা গরম মশলাগুলো দেওয়ার কথা ছিল সেগুলো দিয়ে দেওয়া হলো। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, আরও যা যা লাগে, লবঙ্গ সব কিছুই দিয়ে দেওয়া হলো। তো মাংসটা বসিয়ে দেওয়ার পর যে প্রসেস, মানে মাংস কষানো, তারপরে ঝোল দেওয়া, আরও যা কিছু আছে কোনোটাই আমি ভিডিও করতে পারিনি। তো এই তো ফাইনাল লুক এটা মাংস হয়ে যাওয়ার পর তারপরে আমি এটা একটা ক্লিপ নিয়ে নিলাম। তো একটা সাইডে এখানে গরুর মাংসটা হচ্ছিল, তো আর একটা সাইডে গরুর কিছু একটা বসিয়ে দেওয়া হয়েছিল এখানে। তো মাংসটা কিন্তু এখনো পুরোপুরি হয়নি, আর একটা পার্ট বাকি আছে। তো মাংস রান্না শেষে লাস্টে যে একটা তেলের মধ্যে পেঁয়াজ আর জিরা ভেজে যে একটা বাগার বলে, এটাকে বাগার দেওয়া হয়, সেটা বাকি আছে। তো সেটা এখন দেওয়া হবে। তো দিয়ে দিল তেলের মধ্যে পেঁয়াজ আর সামান্য একটু জিরা দিয়ে এখানে একটা ফোড়ন দিয়ে দিল। আর এই ফোড়নটা দিয়ে মিক্স করে সাথে সাথে কিন্তু এটা কভার করে দিতে হবে, নাহলে কিন্তু সব স্মেল বের হয়ে যাবে। অ্যান্ড এই ফোড়নটা দেওয়ার পর অনেক সুন্দর একটা স্মেল আসে। তো রান্নাবান্না তো সব শেষ, এখন শুধু খাওয়ার পালা। তো এটা ছিল আমার স্পেশাল ব্লগ পার্ট 1। তো আরও কিছু বাকি আছে অ্যাক্টিভিটিস, তো সেগুলো আমি দেখাবো পার্ট 2-তে। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ব্লগটা দেখার জন্য অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন। তো আজকের মতো বাই বাই সবাইকে।